আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেল কালো রাত 24 এ সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম জিনের রহস্যময় ভালোবাসার একটা গল্প নিয়ে। গল্পটা শেষ পর্যন্ত শুনুন, আশা করি অনেক ভালো লাগবে। আর যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি করে দিন এক্ষুনি। আর একটা কথা, আজকে সুফিয়ান জিনের দ্বিতীয় গল্প বলছি। সুফিয়ান জিনকে নিয়ে এই চ্যানেলে আরও একটা গল্প দেওয়া আছে জিনের সাথে বাসন নামে। সেই গল্পটি যারা শোনেননি শুনে নেবেন। তো আমি শুরু করছি সুফিয়ান জিনের দ্বিতীয় গল্প। কিছুদিন আগে একটা জিনের সাথে বিয়ে হয়েছে আমাদের এই গল্পের নায়িকা খুশির। খুশির যখন বিয়ে হয় তখন কিন্তু খুশি বুঝতে পারেনি ও যাকে বিয়ে করেছে সে একটা জিন। বিয়ের 7 দিন পর খুশি জানতে পারে সে যাকে বিয়ে করেছে সে মানুষ নয়, সে একজন জিন, যার নাম সুফিয়ান। সুফিয়ান জিন খুশির পরিবারের উপর প্রতিশোধ নিতে খুশিদের বাড়িতে এসেছিল। প্রতিশোধ নিতে এসে সুফিয়ান জিন আর খুশির প্রেম হয়, একে অপরকে ভালোবেসে ফেলে। একে অপরকে ভালোবেসে ফেলায় সুফিয়ান জিন মানুষের রূপ নিয়ে এসে খুশির বাবা আর চাচাকে বোকা বানিয়ে খুশিকে বিয়ে করে। এখন বিয়ের 7 দিন পর খুশি যখন জানতে পারে সুফিয়ান জিনের সাথে ওর বিয়ে হয়েছে, তখন খুশি সুফিয়ান জিনকে বলে, সুফিয়ান, তুমি তো আমাকে মানুষ রূপে বিয়ে করেছ, এতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি মানুষ রূপে আমাকে বিয়ে করেছ এই কথাটা আমার বাবা বা চাচারা একদিন না একদিন তো জেনেই যাবে। ওরা জেনে যাবার আগেই আমি মা বাবাকে বলতে চাই, তুমি কোনো মানুষ না, তুমি একটা জিন। খুশির কথায় সুফিয়ান ভয় পেলে খুশি সুফিয়ানকে শান্ত করে বলে, সুফিয়ান, ভয় পেও না, আমি তোমাকে ভালোবাসি। মা বাবা তোমাকে মেনে না নিলেও আমি তোমারই হয়ে থাকব। আমি মা বাবাকে বুঝিয়ে বলবো, ওরা নিশ্চয়ই বুঝবে। খুশির কথায় সুফিয়ান রাজি হওয়ায় খুশি সুফিয়ানকে নিয়ে ওদের বাড়িতে চলে আসে। বাড়িতে আসায় তার বাবা খুশি হয়ে বলল, মা খুশি, তুই এসেছিস? জামাই, আসো আসো, দুজনে ভেতরে আসো। খুশি আর সুফিয়ান আসায় সবাই অনেক খুশি হলো। নতুন জামাই এসেছে, এই জন্য খুশির মা আর বাবা খাবারের আয়োজন করতে যাবে। এমন সময় খুশি ওর মা বাবাকে বলল, মা, বাবা, তোমাদের সাথে জরুরি একটা কথা বলার জন্যই তোমাদের কাছে আসা। তোমরা এখানে বসো, আমি তোমাদের কিছু কথা বলতে চাই। খুশির এমন কথায় তার বাবা মা তার পাশে বসে বলল, কি বলবি বল, তোর কি কোনো সমস্যা হয়েছে? বাবা, জামাই, খুশি কি বলতে চায় আমাদের? তাদের কথায় সুফিয়ান চুপ করে রইল। এখানে একটা কথা বলে রাখি, সুফিয়ান জিন কিন্তু তখন মানুষের রূপে ছিল। সুফিয়ানের চুপ থাকা দেখে খুশির মা খুশির দিকে তাকিয়ে রইল। জামাই তো কিছু বলছে না, তুই বল কি বলতে চাচ্ছিস? তখন খুশি ভয়ে ভয়ে বলল, মা, বাবা, আসলে তোমরা যার সাথে আমাকে বিয়ে দিয়েছ ও আসলে কিভাবে যে বলি, ও আসলে কোনো মানুষ নয়। তোমাদের জামাই একটা জিন। কি? জিন মানে কি? আমাদের সাথে কি মজা করছিস নাকি? না মা, আমি মজা করছি না, সত্যি বলছি। আমার বিয়ে জিনের সাথে হয়েছিল, কোনো মানুষের সাথে না। আর এ সেই জিন যাকে তোমরা সবাই চেনো, ও হলো সুফিয়ান জিন। কি বলছিস? সুফিয়ান জিনের সাথে তোর বিয়ে হয়েছে মানে? কিভাবে কি হলো? তখন খুশি ওর মা বাবাকে সব ঘটনা খুলে বলল। সব শুনে খুশির মা বাবা তো আকাশ থেকে পড়ে, তাহলে তলে তলে এত ঘটনা ঘুরে গেছে। মা বাবা অবাক হয়ে দাঁড়িয়ে আছে দেখে খুশি বলল, মা, বাবা, সুফিয়ান অনেক ভালো একটা জিন, ও আমাদের পরিবারের কারো ক্ষতি করবে না। আসলে দয়া করে ওর কথা কাউকে বলো না, ওকে মেনে নাও। খুশির কথায় তার বাবা খুশিকে একটা থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব মেয়ে, আমাদের এত বড় সর্বনাশ করে এখন বলছিস মেনে নিতে? ও আমাদের বংশের শত্রু, কত কষ্ট করে ওকে বন্দি করিয়েছি, আর তুই কিনা ওকে মুক্ত করে ওর প্রেমে পড়ে ওকে আবার বিয়ে করেছিস। কথাটা বলে খুশির বাবা ওর ভাই আর ভাইয়ের পরিবারের সবাইকে ডাক দিল। সবাইকে ডেকে সুফিয়ান আর খুশির বিষয় সব খুলে বলল। সব শুনে সবাই মাথায় হাত দিয়ে বলল, হায় হায়, এটা কিভাবে হলো? খুশি কিভাবে পারল এরকম একটা কাজ করতে?
এদিকে তখন খুশির বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ে বলল, আমি এখন কি করব? তখন খুশির চাচা বলল, ভাইজান, কবিরাজকে ডাকো, ওকে আমি আবারও বন্দি করাবো। চাচার কথায় খুশি সুফিয়ানের কাছে গিয়ে সুফিয়ানের হাত ধরে বলল, না, ওকে বন্দি করো না, আমি ওকে আমি ওকে ছাড়া বাঁচব না। সুফিয়ান, তুমি জিনের রূপ নাও আর এখনই এখান থেকে চলে যাও। খুশির কথায় সুফিয়ান বলল, না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সুফিয়ানের কথায় খুশির বাবা আর তার চাচা সেই কবিরাজকে আবার নিয়ে আসলো, যে কবিরাজ একবার সুফিয়ানকে বন্দি করেছে। সেই কবিরাজ আবারও নিয়ে আসার পর খুশির বাবা বলল, কবিরাজ সাহেব, এই যে সুফিয়ান জিন বসে আছে, ওর কত বড় সাহস দেখেছেন, আমাদের সামনেই আবারও বসে আছে। ওনার কথায় কবিরাজ বলল, ইরে, তোকে একবার বন্দি করলাম, বন্দি থেকে মুক্ত হয়ে এখনো এখানে পড়ে রইলি, তোর কি জীবনের মায়া নেই রে? এদিকে তখন খুশির চাচা বলল, এত কথা বলে লাভ কি, ওকে বন্দি করুন তো। ওনার কথায় কবিরাজ সুফিয়ানকে বন্দি করবে এমন সময় সেখানে আসলো সুফিয়ান জিনের দুইজন বন্ধু। ওরা এসে কোনো কথা না বলে কবিরাজকে ধরে শূন্যে তুলে একটা আছাড় মারল। আছাড় খেয়ে কবিরাজের একটা পা ভেঙে গেল। পা ভেঙে যাওয়ায় কবিরাজ চিৎকার করতে করতে বলতে লাগলো, আমাকে মাফ করুন, আমাকে মারবেন না, দয়া করে যেতে দিন, আমি এখনই চলে যাচ্ছি। এই বলে ভাঙা পা দিয়ে কোনোভাবে সেখান থেকে পালিয়ে গেল কবিরাজ। কবিরাজ পালানোর পর সুফিয়ান আর তার বন্ধুদের বলল, তোরা এখান থেকে চলে যা, নইলে সবাই তো ভয় পাবে। সুফিয়ানের কথায় তার বন্ধুরা চলে যাবার পর খুশির বাবার চাচারা সবাই ভয়ে ভয়ে খুশিকে বলল, খুশি, ঠিক আছে, আমরা বুঝতে পারছি তোমরা না জেনে ভুল করেছ। ওকে ওকে আমরা সুফিয়ানকে বন্দি করব না। সুফিয়ানকে চলে যেতে বলো, ও যেন আর কখনো তোর কাছে না আসে। সবার কথায় খুশি বলল, না, সুফিয়ান আমার স্বামী, আমি ওকে ছেড়ে যেতে বলবো না, বরং আমি ওর সাথে চলে যাব, সংসার করব। তখন খুশির বাবা বলল, বোঝার চেষ্টা কর, ও একটা জিন আর তুই মানুষ, তুই ওকে ভুলে যা, আমি তোকে আবার নতুন করে কোনো মানুষের সাথে বিয়ে দেব। বাবার কথায় খুশি বলল, তোমরা কি বুঝতে পারো না আমার কথা? আমি ওকে ভুলতে পারবো না, কারণ ও আমার স্বামী, আমি ওর সাথেই সংসার করব। খুশির কথায় তার বাবা বলল, এরকম করলে কিন্তু তোকে বাড়ি ছাড়া করব, তুই আর আমাদের পরিবারের কারো সাথে কোনো যোগাযোগ করতে পারবি না। তখন খুশি মাথা নিচু করে বলল, দরকার হয় তাই করব। খুশির এরকম জেদ দেখে ওর বাবা বলল, ঠিক আছে, চলে যা আমাদের বাড়ি থেকে, আমাদের বাড়ির সীমানার মধ্যে আর কোনোদিন আসবি না। আমাদের রাজবাড়ির পেছনের জঙ্গলের মধ্যখানে আমাদের পুরনো একটা পরিত্যক্ত বাড়ি আছে, তুই তোর জিনবর নিয়ে সেই বাড়িতেই থাক। তুই সেখানে থাকলে না আমরা দেখব তোকে, না শুনতে হবে আমাদের মানুষের কথা। যা, চলে যা। বাবার কথায় খুশি সুফিয়ানকে নিয়ে বাড়ি থেকে কান্না করতে করতে বেরিয়ে গেল সেই জঙ্গলটাতে। সেখানে যাবার পর খুশি দেখল অনেক পুরনো একটা বাড়ি। বাড়ি বললে ভুল হবে, দুটো ঘর, তার মধ্যে একটা ভাঙা আর একটা মোটামুটি ভালো। খুশির বাবা বলতো এই বাড়িতে আগে পাহারাদার থাকতো। এই যে জঙ্গলটা, এটা পুরোটা খুশির বাবা চাচাদের। এই জঙ্গলের গাছ যেন অন্য কেউ চুরি করে কেটে নিয়ে না যায়, তাই বাড়িটা করা হয়েছিল। বাড়িটাকে দেখলেই ভয় লাগছে। এরকম বাড়ি দেখে সুফিয়ান বলল, খুশি, তুমি এটা কি ঠিক করলে? আমার জন্য সব ছেড়ে এখানে আসলে? তুমি কি পারবে এই বাড়িতে থাকতে? আমি তো জিন, আমি চাইলে গাছেও থাকতে পারি, কিন্তু তুমি কিভাবে থাকবে এখানে? সুফিয়ানের কথায় খুশি বলল, তুমি আছো না, তুমি যেখানে থাকবে সেখানে আমি খুশি মনে থাকতে পারবো। খুশির এমন কথায় সুফিয়ান বলল, তাই না, আমি তোমাকে এখানে থাকতে দেব না, মাঝে মধ্যে আমাদের জিন রাজ্যে আমাদের প্রাসাদে নিয়ে সেখানে গিয়ে রাখব। সুফিয়ানের কথায় খুশি বলল, তোমার যা ইচ্ছে তাই করো। এই বলে তখন থেকে খুশি আর সুফিয়ান সেখানে থাকা শুরু করল। শুধু সেখানে নয়, জিন রাজ্যেও থাকতো মাঝে মাঝে। এভাবে সুফিয়ান ও খুশির ভালোভাবে কেটে গেল একটা মাস। এক মাস পর একদিন সকালবেলা জঙ্গলের সে বাড়িতে আসে খুশির মা এবং বাবা। ওরা এসে খুশিকে ডাক দেয়,
মা বাবার ডাকে খুশি বাইরে এসে মা বাবাকে দেখে বলে, আরে মা বাবা, তোমরা এই সকালবেলা এখানে? খুশির কথার জবাবে ওর বাবা বলে, চল বাড়িতে চল। তখন খুশি জিজ্ঞেস করে, হঠাৎ আমাকে বাড়িতে যেতে বলছো? বাবা, কিছু কি হয়েছে? খুশির কথায় তার বাবা একটু রেগে বলে, চল আগে বাড়িতে চল, তারপর তোর বিচার হবে। বিচার? বাবা, কিসের বিচার? তখন খুশির মা বলল, তোর মেজ চাচার মেয়ে, তোর চাচাতো বোন মারা গেছে। কাল রাতে একটা চিৎকার দিয়ে মারা গেছে মেয়েটা। ওর শরীর দেখে মনে হয় ওর শরীরে কোনো রক্ত নেই। বাড়ির সবাই কান্নাকাটি করছে। আমাদের সন্দেহ তোর স্বামী সুফিয়ান এই কাজটা করেছে। মা বাবার কথা খুশি বলল, না মা, সুফিয়ান এটা করতে পারে না। ও তো সব সময় আমার সাথেই থাকে, আর সুফিয়ান আমাকে কথা দিয়েছে আমাদের পরিবারের কারোর কোনো ক্ষতিই করবে না। খুশির কথায় ওর বাবা বলল, দেখ, ও বললেই যে বিশ্বাস করতে হবে এমনটা নয়। তুই বাড়িতে চল, তোর চাচাতো বোনকে দেখ, ওর শরীরের অবস্থা বোঝ, তারপর তুই বুঝবি যে ও কতটা ভয় পেয়ে মারা গেছে। এছাড়া ওর মা কাল রাতে একটা কালো ছায়া দেখেছে। বাবার কথায় খুশি সুফিয়ানের দিকে তাকাতেই সুফিয়ান ইশারা দিয়ে বলল, তুমি বাড়িতে যাও, আমি খোঁজ নিয়ে দেখছি। সুফিয়ানের কথায় খুশি মা বাবার সাথে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে ঠিকই তো, বাড়িতে অনেক লোকজন, সবাই কান্নাকাটি করছে। সবার মতো খুশিও ওর চাচাতো বোনের কাছে গেল, ওর লাশ দেখে কাঁদতে লাগল। এভাবে বেশ কিছুক্ষণ পর ওর বোনের জানাজা হয়ে মাটি দেওয়া হলো। ওর মাটি দেওয়ার শেষে সেদিন বিকেলবেলা সবাই এসে খুশিকে ধরল। সবাই খুশিকে বলতে লাগলো, দেখলি তো, তোর জন্য আজ এই দিনটা দেখতে হলো। তুই যদি সুফিয়ান জিনকে মুক্ত না করতি, তাহলে আজ তোর বোনকে মেরে ফেলতো না রে। ওদের কথায় খুশি বলল, সুফিয়ান কিছু করেনি, সুফিয়ান তো আমার সাথেই ছিল, এটা নিশ্চয়ই অন্য কেউ করেছে। হ্যাঁ, এখন তো তাই বলবে। এখন সুফিয়ান তো তোমার স্বামী, নিজের স্বামীকে বাঁচাতে এসব তো বলবেই। আমরা তোমার কথা বিশ্বাস করি না। আমরা সুফিয়ানকে ছাড়ব না, সাথে তোকেও ছাড়ব না, কারণ তোর জন্যই সুফিয়ান মুক্ত হয়েছে। সবার কথায় খুশির বাবা বলল, তোমরা সবাই সরাসরি খুশিকে দোষ দিচ্ছ কেন? আর খুশির এখানে কি দোষ? আর সুফিয়ান জিন যে মেয়েটাকে মেরেছে, এটাই বা সঠিক হলো কিভাবে? খুশির বাবার কথায় খুশির চাচা বলল, বাহ ভাইজান বাহ, এখন নিজের মেয়ের প্রতি ভালোবাসা উতলে পড়ে, তাই না? ভুলে গেলে তোমার মেয়ে সুফিয়ানকে বোতলবন্দি থেকে মুক্ত করেছে? ভুলে গেলে তোমার মেয়ে আমাদের শত্রু জিনকে বিয়ে করেছে? তুমি না তোমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, এখন আবার মেয়েও মেয়ের জামাইকে মেনে নিলা নাকি? খুশির চাচার এমন কথায় খুশির বাবার রেগে গিয়ে বলল, সাবধানে কথা বল। আমার মেয়ে, আমি ওকে বের করে দিছি, আমি ওকে বাড়িতে নিয়ে আসছি, তাতে কার কি হয়েছে? আমার মেয়ে আমার সাথে আমার বাড়িতেই থাকবে। ও যতই অপরাধ করুক, হাজার হোক, তারপরে তো আমারই মেয়ে। খুশির বাবার কথায় খুশির চাচা চাচিরা সবাই বলল, ও তাহলে নিজের আসল রূপ দেখাই দিলা ভাইজান। ঠিক আছে, তোমার মেয়েকে তুমি মেনে নাও, আর যাই বা করো, কিন্তু আজকের পর থেকে আমার পরিবারের আর কোনো সদস্য অস্বাভাবিকভাবে মারা গেলে তোমার মেয়েকে আর তোমার জিন জামাইকে আমরা ছাড়ব না। কথাটা যেন মনে থাকে। এই বলে চলে গেল সবাই। সবাই চলে যাবার পর খুশির বাবা খুশিকে বলল, শুনলি তো সবাই কি বলল? সুফিয়ানের জন্য আজ আমাদের ভাইদের মধ্যে ঝগড়া শুরু হলো। তুই আমাদের মেয়ে, আমরা তোকে দূরে কোথাও রাখতে পারবো না। তুই এখন থেকে আমাদের সাথে এই বাড়িতেই থাকবি। যা, এখন ঘরে যা। মা বাবার কথায় খুশি ওর ঘরে চলে গেল, আর সুফিয়ানের জন্য অপেক্ষা করতে লাগলো। অনেক অপেক্ষার পর সেদিন সন্ধ্যাবেলা সুফিয়ান আসলো খুশির কাছে। সুফিয়ান আসায় খুশি বলল, সুফিয়ান, তুমি এসেছ? তুমি কি কিছু জানতে পেরেছ? খুশির কথায় সুফিয়ান ওর পাশে বসে বলল, হ্যাঁ হ্যাঁ, কিছুটা জানতে পেরেছি। তোমাদের বাড়ির উপর যার নজর পড়েছে, ও আসলে একটা পরী। পরী বললে ভুল হবে, ও একটা ডাইনি। ওর নাম শাহানুর। এই শাহানুর ডাইনির বয়স 500 বছর। এই শাহানুর ডাইনি তোমার বোনকে হত্যা করেছে। শুধু তাই না,
আমার জানা মতে তোমাদের চাচার পরিবারের আরো কেউ না কেউ মারা যাবে। কি সুফিয়ান, কি বলছো এসব? কিন্তু সেই শাহানুর ডাইনি আমাদের পরিবারের পেছনে লাগলো কেন? কেনই বা আমাদের পরিবারের সদস্যকে হত্যা করেছে? খুশির কথায় সুফিয়ান বলল, সেটা এখনো জানতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি জেনে যাব। তুমি খাবার খেয়ে ঘুমাও। কথাটা বললে সুফিয়ান বাতাসে মিশে গেল। সুফিয়ান চলে যাওয়ায় খুশি ভাবল তার মা বাবাকে সব ঘটনা খুলে বলবে। পরে ভাবল রাতের বেলা বললে হয়তো ভয় পেতে পারে, তাই কালকে দিনের বেলা বলবে। কথা মতো সেটাই করল। রাতের খাবার শেষে খুশি ওর ঘরে এসে ঘুমিয়ে পড়ল। রাত বাজে 3টা। হঠাৎ খুশির ছোট চাচা আর চাচির চিৎকারে ঘুম ভেঙে যায় সবার। ঘুম ভেঙে যেতেই সবাই দৌড়ে ওদের কাছে গিয়ে দেখে ছোট চাচার ছেলেটার লাশ পড়ে আছে পুকুর পাড়ের পাশে। চাচা চাচি চিৎকার করে কান্না করছে। ওদের কাছে যাবার পর খুশির বাবা জিজ্ঞেস করল, কি হয়েছে, এটা কিভাবে হলো? তখন খুশির ছোট চাচা বলল, আমরা ঘরে শুয়েছিলাম, হঠাৎ আমাদের ছেলের চিৎকার শুনে দৌড়ে পুকুর পাড়ে আসি। আমরা দৌড়ে ছেলের কাছে আসার সময় দেখি কালো ঘোমটা দেয়া একটা কেউ আমাদের ছেলের উপর শুয়ে ও শরীরের রক্ত চুষে খাচ্ছে। আমরা কাছাকাছি আসায় সেই কালো ঘোমটা দেয়া অবয়বটা বাতাসে মিশে গেল। ওদের কথায় সবার মাঝে ভয় চলে আসে। সবাই ছেলেটার লাশ ধরে বাড়িতে নিয়ে আসলো। এদিকে খুশি তো অবাক, তাহলে সুফিয়ান কি ঠিকই বলেছে? সুফিয়ান বলেছিল এই পরিবারের আরও ক্ষতি করবে সেই শাহানুর ডাইনি। বাড়িতে লাশ, সবাই কান্না করছে। এমন সময় শুরু হলো ঝগড়া। খুশির যে চাচার ছেলে মারা গেল, সেই চাচা আর চাচি শুরু করলো খুশির মা বাবাকে অনেক কিছু বলা। ওদের কথা একটাই যে এটা সুফিয়ান করেছে। ওদের কথায় খুশি বলল, না, এটা সুফিয়ান নয়। সুফিয়ান হলে তোমরা দেখতে পেতে। তোমরাই তো বললে কালো ঘোমটা দেয়া কে একটা ছিল, তাহলে সুফিয়ান কিভাবে হয়? খুশির কথায় ওর চাচি বলল, ঘোমটা দিছে যেন আমরা ওকে চিনতে না পারি। আমি একটা কথা বলে রাখলাম, আমার ছেলের হত্যার প্রতিশোধ আমি অবশ্যই নেব। আমি তোমাদের কাউকে ছাড়ব না। সুফিয়ানই এটা করেছে। ওদের কথায় খুশি বলল, না, সুফিয়ান করেনি। সুফিয়ান আমাকে বলেছে এটা কে করেছে, আর যে করেছে সে হলো একটা ডাইনি। ওর নাম শাহানুর। সেই ডাইনিটাই এভাবে হত্যা করে রক্ত চুষে খাচ্ছে। খুশির কথায় তার চাচা বলল, মিথ্যে কথা, এসব তোমার বানানো কথা। নিজের স্বামীকে বাঁচাতেই এসব বলছো। আর তোমার স্বামী তো অনেক রূপ নিতে পারে, হতে পারে কোনো ডাইনির রূপ নিয়ে এসব করেছে। ওদের এরকম কথায় খুশি চুপ হয়ে দাঁড়িয়ে রইল, কেননা ওদের কোনোভাবেই বোঝানো যাচ্ছে না এটা সুফিয়ানের কাজ নয়। সুফিয়ান এদেরকে হত্যা করেনি, এদেরকে হত্যা করেছে সেই ডাইনিটা। কি আর করার, ওদের বোঝাতে না পেরে খুশি তার ঘরে চলে আসলো। ওদিকে সবাই কান্না করছে। এভাবে কান্নার মধ্যে দিয়ে রাতটা পার হয়ে গেল। রাত পেরিয়ে দিন আসায় যথাক্রমে ছেলেটার জানাজা হয়ে মাটি হলো। মাটি দেওয়া শেষে আবার সেই ঝগড়া। সবাই সুফিয়ান আর খুশিকে দোষারোপ করছে। এটা দেখে খুশি বলল, ঠিক আছে, আপনারা সবাই মিলে একজন কবিরাজ নিয়ে আসুন বা কবিরাজের কাছে যান। কবিরাজ যদি বলে সুফিয়ান এই কাজ করেছে, তাহলে আপনারা সুফিয়ান আর আমাকে যা শাস্তি দেবেন আমরা তাই মাথা পেতে নেব। এই কথাটা বলে খুশি চলে গেল তার ঘরে। ও ঘরে যাওয়ার পর সুফিয়ান জিন খুশির কাছে আসলো। সুফিয়ানকে দেখে খুশি বলল, সুফিয়ান এসেছ? জানো, তোমার কথাই ঠিক হয়েছে। আমার চাচাতো ভাইটা কাল মারা গেছে, আর যত দোষ তোমার ঘাড়ে এসে পড়েছে। আমি কতবার বললাম তুমি মারোনি, আমার কথা কেউ বিশ্বাসই করল না। শেষমেশ কোনো উপায় না পেয়ে ওদের বললাম কোনো কবিরাজের কাছে যেতে। কবিরাজের কাছে গেলে তো সব জানতে পারবে, তাই না? খুশির কথায় সুফিয়ান বলল, কবিরাজের কাছে গিয়ে মনে তো হয় না কোনো লাভ হবে। কবিরাজ ভয় কিছু বলতে পারবে? সেই ডাইনি যে কি জিনিস তার ধারণা কারো জানা নেই। আচ্ছা, তুমি কি কিছু জানতে পেরেছ কেন সেই ডাইনি এসব করছে? খুশির কথার জবাবে সুফিয়ান বলল, কি কারণে এসেছে এটা জানতে পারিনি, তবে এটা জেনেছি সেই ডাইনি অনেক শক্তিশালী। ও তোমাদের পরিবারের সহ তোমার গ্রামের অনেকেরই ক্ষতি করবে। আস্তে আস্তে শেষ হয়ে যাবে সবাই। সুফিয়ানের কথায় খুশি ভয় পেয়ে বলল, কি বলো, তুমি কিছুই কি করতে পারবে না?
তখন সুফিয়ান বলল, না, আমিও কিছু করতে পারবো না, কারণ এই শাহানুর ডাইনি খুবই ভয়ঙ্কর। ওর বিষয়ে বেশি তথ্য নিলে ও আমার পেছনে লাগবে। আমি আমার বন্ধুদের সাহায্যে ওর বিষয়ে জেনে তোমাকে এসব বলছি। সুফিয়ানের কথায় খুশি চিন্তায় পড়ে গেল। এটা দেখে সুফিয়ান বলল, তুমি চিন্তা করো না, আমি দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমি থাকতে তোমার বা তোমার মা বাবার কিছু হতে দেব না। আমি এখন চলে যাচ্ছি, যদি আরো কিছু জানতে পারি তাহলে তোমাকে আবারও জানাবো। কথাটা বলে চলে গেল সুফিয়ান। এদিকে খুশির কথা মতো খুশির চাচারা একজন কবিরাজের কাছে গেল। কবিরাজের কাছে যাবার পর সব ঘটনা খুলে বলল। সবকিছু শুনে কবিরাজ তথ্য নিয়ে বলল, আমি আমার জীবনে এরকম কিছু দেখিনি। এটা যে আসলে কি সেটা আমি বলতে পারবো না, শুধু এতটুকু বলতে পারি ও অনেক শক্তিশালী। আপনারা চলে যান, আমি এই বিষয়ে কিছু বললে আমার প্রাণ চলে যাবে। কবিরাজের কথায় খুশির চাচারা সেখান থেকে অন্য আরেকজন কবিরাজের কাছে গেল, কিন্তু সেখানে গিয়েও কোনো লাভ হলো না, কারণ সেই কবিরাজও ওই একই কথা বলল। কবিরাজের একটাই কথা, ও অনেক শক্তিশালী, ওর বিষয়ে কিছু বললে আমাকে মেরে ফেলবে। কবিরাজের মুখে এমন কথা শুনে খুশির চাচারা অবাক হয়ে যায়। কবিরাজদের মুখে এমন কথা শুনে খুশির চাচারা অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে, কি এমন শক্তি যার কথা বলতেই তারা ভয় পায়। তখন খুশির চাচা কবিরাজকে বলল, আচ্ছা, ও কি সুফিয়ান জিন নাকি? তখন কবিরাজ বলল, আমি কিছুই বলতে পারবো না, আপনারা অন্য কারো কাছে যান। কবিরাজের এমন ব্যবহারে কোনো উপায় না পেয়ে ওরা বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর সবাইকে সবকিছু খুলে বলে। সব শুনে বাড়ির সবার মাঝে আতঙ্ক আর ভয় চলে আসে। এদিকে খুশি এই ঘটনা শোনার পর মনে মনে ভাবে, আচ্ছা, কবিরাজ কিছু বলতে পারবে না, এটা সুফিয়ান আমাকে আগেই বলে রেখেছিল। এছাড়াও সুফিয়ান বলেছিল আমাদের পরিবার থেকে আরও কেউ মারা যাবে, আর সেটাই হলো। সুফিয়ান যাই বলে তাই কেন হয়? তার মানে কি এসব সুফিয়ান করছে? না না, এটা হতে পারে না। আমি এসব কি ভাবছি? এরকম ভাবনা নিয়ে খুশি অপেক্ষা করতে থাকে সুফিয়ান জিনের জন্য। আজ সুফিয়ান আসলে ওকে সব জিজ্ঞাসা করবে। এই ভেবে অপেক্ষা করতে করতে সেদিন রাতে সুফিয়ান খুশির কাছে আসে। সুফিয়ান এসে খুশিকে বলে, এখনো ঘুমাওনি যে? সুফিয়ানের কথায় খুশি বলল, ঘুমাইনি, কারণ তোমার সাথে একটু কথা আছে। সুফিয়ান, আমার মাথায় একটা জিনিস ঘুরছে। তুমি যেটা বলো সেটাই কেন হয়? তুমি বললা কোনো কবিরাজ সেই ডাইনির বিষয় বলতে পারবে না। তোমার কথাই সত্যি হলো। তুমি কিভাবে অগ্রিম বলতে পারলে? সুফিয়ান, তুমি আমার স্বামী, তোমার কোনো সমস্যা হোক আমি তা চাই না। তুমি আমাকে ভালোবাসলে সত্যি করে বলো তো, এসব কি তুমি করেছ, নাকি আদৌ শাহানুর নামে কোনো ডাইনি আছে? খুশির এমন কথায় সুফিয়ান বলল, খুশি, তুমি বিশ্বাস করো, আমি এসব কিছুই করছি না, সব করেছে ওই ডাইনি। আচ্ছা, তোমাকে একটা প্রমাণ দিই। আজকে রাতে আমি তোমার সাথেই থাকবো, কোথাও যাব না। তবুও দেখবে তোমাদের গ্রামের কেউ না কেউ মারা যাবে। সুফিয়ানের কথায় খুশি বলল, ঠিক আছে, তুমি আমার কাছেই থাকো, কোথাও যাবে না। আমি দেখতে চাই আজ কোনো ঘটনা ঘটে কি না। কথাটা বলে খুশি না ঘুমিয়ে জেগে থাকে সুফিয়ানের সাথে আর গল্প করতে থাকে। এভাবে গল্পের সময় যখন মধ্যরাত, তখন গ্রামের দিক থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। সেই চিৎকারের আওয়াজ পেয়ে সুফিয়ান খুশিকে বলল, ওই দেখো, শুনতে পারলা? দেখবা কাল সকালে শুনবা সেই ডাইনি গ্রামের কাউকে না কাউকে হত্যা করেছে। সুফিয়ানের কথায় খুশি অবাক হয়ে বসে রইল। এভাবে রাত পেরিয়ে সকাল হলো। সকাল হতেই খুশি চলে গেল গ্রামের সেই মরা মানুষটার বাড়িতে। সেখানে গিয়ে জানা গেল কোনো মানুষ মারা যায়নি, মারা গেছে একটা বাচ্চা। বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে ওর শরীরে কোনো রক্ত নেই। এরকম মৃত্যু দেখে খুশি বাড়ির দিকে আসতে থাকে। পথে সুফিয়ান মানুষের রূপে খুশির পাশাপাশি হাঁটতে থাকে আর বলে, দেখলে তো, তুমি তো মিছে মিছে আমাকে সন্দেহ করছো। আমি তো তোমার সাথেই ছিলাম, তাহলে ওকে মারলটা কে? সুফিয়ানের কথায় খুশি বলল, আমাকে মাফ করো, আমি না বুঝে তোমাকে সন্দেহ করছি।
তখন সুফিয়ান বলল, তুমি বাড়িতে যাও, আজকে রাতে আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে আসব। কথাটা বলে সুফিয়ান চলে গেল। এদিকে খুশিও চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পর খুশির মা বাবা খুশিকে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলি? ওদের কথার জবাবে খুশি বলল, বাবা, গ্রামের একটা বাচ্চা মারা গেছে। বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে ওর শরীরের রক্ত নেই। আমার চাচাতো ভাই আর বোনের যেভাবে মৃত্যু হয়েছে, ওই বাচ্চাটারও ঠিক একইভাবে মৃত্যু হয়েছে। খুশির কথায় তার মা বাবা অবাক হয়ে বলল, তাই নাকি? একই রকম মৃত্যু কেন হচ্ছে সবার? এর পেছনে কি গোপন কোনো রহস্য লুকিয়ে আছে? মা বাবার কথায় খুশি বলল, সেটা তো জানি না বাবা, তবে সুফিয়ান বলেছে খুব তাড়াতাড়ি সত্যিটা সবার সামনে আসবে। কথাটা বলে ঘরে চলে গেল খুশি। এদিকে সেদিন রাতের ঘটনা, সবাই মিলে খাবার খাচ্ছে। এমন সময় সুফিয়ান আসলো সেখানে। সুফিয়ানকে দেখে খুশি ওর মা বাবার দিকে তাকিয়ে সুফিয়ানকে বলল, সুফিয়ান, তুমি এই সময়ে? খুশির কথা শুনে সুফিয়ান বলল, হ্যাঁ, তোমাকে বলেছি না একটা জিনিস নিয়ে আসব। এই যে নাও, এটা এক ধরনের বিশেষ ধরনের গাছের শেকড়। এটা তোমাদের হাতে বা কোমরে তাবিজের মতো করে পড়ে থাকবে, তাহলে সেই ডাইনি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুফিয়ানের কথায় খুশি উঠে তার ঘরে চলে গেল আর সুফিয়ানকে ইশারা দিয়ে বলল ঘরে যেতে। খুশির ইশারায় সুফিয়ান ঘরে যাওয়ায় খুশি বলল, এই মা বাবার সামনে এগুলো কি বলো? ওরা যদি রাগ করে? তখন সুফিয়ান বলল, রাগ করার কি আছে? আমি কি ক্ষতি করতে এসেছি নাকি? উপকার করতে এসেছি। আমাকে ওরা তোমার স্বামী হিসেবে মেনে নেয়নি বুঝলাম, তাই বলে কি আমি তোমাদের ক্ষতি চাইব? শোনো, তোমাকে যা বলি তাই করো। যদি ডাইনির হাত থেকে বাঁচতে চাও তো আমার কথা মতো চলো। এই শিকড়গুলো হাতে বেঁধে রাখো। তোমার মা বাবা পড়তে না চাইলে জোর করে পরিয়ে দেবে, ঠিক আছে? কথাটা বলে গাছের শিকড়গুলো খুশির হাতে দিয়ে চলে গেল সুফিয়ান। এদিকে ওর কথা মতো খুশি ওর মা বাবার হাতে জোর করে সে গাছের শিকড় পরিয়ে দিল। গাছের শিকড় পরিয়ে দেওয়ার পর খাবার শেষ করে খুশি চলে গেল ঘরে। ঘরে এসে দেখে সুফিয়ান বসে আছে। সুফিয়ানকে দেখে খুশি বলল, তুমি না কোথায় গেলে জানি? তখন সুফিয়ান বলল, যেখানেই যাই আবার তোমার কাছেই তো ফিরে আসি। তুমি ছাড়া আমার তো কেউ নেই। তাছাড়া আমি রাতে তোমার সাথেই থাকব, যেন কেউ মারা গেলে সেই দোষ আমার উপরে সে না পড়ে। সুফিয়ানের কথায় খুশি ওর পাশে বসে বলল, ঠিক আছে, থাকো তুমি পাশে থাকলে আমারও ভয় কম হয়। কথাটা বলে খুশি ও সুফিয়ান দুজনে গল্প করতে লাগলো। গল্প করতে করতে খুশি হঠাৎ করে ঘুমিয়ে গেল। খুশি ঘুমানোর পর রাত 2টা কি 3টা হবে, এরকম সময় ওর চাচার চিৎকারে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে গেল খুশি। খুশির ঘুম ভেঙে যেতে দেখল সুফিয়ান ওর পাশে বসে আছে। এদিকে খুশি তাড়াহুড়ো করে উঠায় সুফিয়ান বলল, যাও তো, গিয়ে দেখো কিছু হলো কিনা। সুফিয়ানের কথায় খুশি দৌড়ে ওর চাচার বাড়িতে গিয়ে দেখল এক মর্মান্তিক দৃশ্য। খুশি দেখল ওর মেজ চাচি মরে পড়ে আছে। শুধু মেজ চাচি নয়, ছোট চাচার একটা বড় মেয়ে ছিল, সেও মরে পড়ে আছে। দুই পরিবারের দুজন মারা গেল একই সময়। এরকম একটা ঘটনা ঘটায় রাতের বেলা কান্নার রোল পড়ে গেল। সবাই কাঁদছে। আগেও দুজন মারা গিয়েছিল এই পরিবার থেকে। এখন খুশির মেজ চাচার আর কেউই রইল না। রাতের বেলা কান্নার আওয়াজে গ্রামের অনেকেই চলে আসে খুশির চাচার বাড়িতে। এভাবে কান্নাকাটির মধ্যে দিয়ে রাতটা পার হয়ে যায়। সকালবেলা যথারীতি ওদের কবর হয়ে যায়। কবর দেয়া শেষে খুশির দুই চাচা, খুশির বাবা সহ সবাই আবার একসাথে হয়। একসাথে হয়ে খুশির মেজ চাচা রেগে গিয়ে খুশির বাবাকে বলে, ভাইজান, এই দিন দেখারই তো অপেক্ষা করেছিলে, তাই না? আমার তো আর কেউই রইল না, সব শেষ হয়ে গেল। আমার ছেলে মেয়ে স্ত্রী সবাই হারিয়ে গেল। সবাইকে আমি হারিয়েছি, তার জন্য তোমরাই দায়ী, তোমার মেয়ে দায়ী। তোমার মেয়ে সুফিয়ান জিনকে মুক্ত না করলে এই দিন দেখা লাগতো না আমাদের। এসব সুফিয়ানে করেছে। তখন খুশি বলল, না, এটা সুফিয়ান করেনি। এদিকে তখন খুশির বাবা বলল, সুফিয়ান জিন এসব করেছে তোমাদের কে বলল? তোমরা না জেনে এসব কেন বলো? তখন খুশির ছোট চাচা বলে, অভিনয় বন্ধ করো ভাইজান, আমরা কি কিছুই বুঝি না নাকি? আমার পরিবারের ক্ষতি হলো, মেজ ভাইয়ের ক্ষতি হলো, তোমার পরিবারের কোনো ক্ষতি হলো না কেন? তুমি, আমি, মেজ ভাই তিনজনই তো আপন ভাই, তাই না?
ওর কথায় খুশির বাবা বলল, সেটা আমি কি করে বলবো? আমার ক্ষতি কেন হয় না সেটা কি আমি জানি নাকি? খুশির বাবার কথায় খুশির মেজ চাচা বলল, আপনি সব জানেন ভাইজান, সব জানেন। সুফিয়ান জিন আপনার মেয়ের স্বামী, তাই তো সুফিয়ান আপনাদের কিছুই করে না, শুধু আমাদেরই ক্ষতি করে যাচ্ছে। চাচার কথায় খুশি বলল, না, সুফিয়ান কাউকে হত্যা করেনি, সবাইকে হত্যা করেছে অন্য কেউ। কালকে রাতে সুফিয়ান আমার সাথেই ছিল, ও কোথাও যায়নি। এই বলে খুশি সুফিয়ানকে সবার সামনে ডাকে। খুশির ডাকে সুফিয়ান সবার সামনে আসে। সুফিয়ান সামনে আসায় খুশির চাচারা বলে, এই যে এসেছে আমাদের সন্তান আর স্ত্রীদের খুনি, আমরা তোমাকে ছাড়ব না সুফিয়ান। সবার কথায় সুফিয়ান বলে, বিনা অপরাধে আমাকে দোষ দিয়া কিন্তু বোকামি হবে, আমি এসব কিচ্ছু করিনি। হ্যাঁ, আপনাদের বংশের সবার প্রতি আমার রাগ ছিল, কিন্তু খুশিকে বিয়ে করার পর আমি সব ভুলে গেছি। আমি খুশিকে কথা দিয়েছি আপনাদের আর কারো কোনো ক্ষতি করব না। সুফিয়ানের কথায় খুশি সবার সামনে বলল, সুফিয়ান, তুমি তো একটা জিন, তুমি নিশ্চয়ই জানো সবাইকে কে হত্যা করেছে। তুমি জানো এখানে কি রহস্য লুকিয়ে আছে? আজকে সবার সামনে বলো, তোমাকে বলতেই হবে। খুশির এমন কথায় সুফিয়ান মাথা নিচু করে রাখল। এটা দেখে খুশি বলল, কি হলো বলো তো, আমাকে ভালোবেসে থাকলে বলো। তখন সুফিয়ান বলল, খুশি, তোমাদের এই পরিবারের মধ্যে একটা লোকের জন্যই এসব হচ্ছে। আমি তোমাদের সব খুলে বলতে পারবো না, এতে সমস্যা হবে। তোমরা ওই হুজুরকে নিয়ে আসো, হুজুর আসলে আশা করি সব খুলে বলবে। কথাটা বলে চলে গেল সুফিয়ান জিন। সুফিয়ান চলে যাবার পর খুশির বাবা বলল, আমি নিজে যাচ্ছি সেই হুজুরের কাছে, ওনাকে আমি আজকেই আমাদের বাড়িতে নিয়ে আসব, আর আজকেই সব রহস্য জানা যাবে। এই বলে খুশির বাবা চলে গেলেন হুজুরের বাড়িতে। হুজুরের বাড়িতে যাবার পর হুজুর খুশির বাবাকে জিজ্ঞেস করল, ঘটনাটা কি? তখন খুশির বাবা সব ঘটনা খুলে বলল। সব শুনে হুজুর বলল, আমাকে কি আপনাদের বাড়িতে যেতে হবে নাকি এখান থেকেই কাজ করলে হবে? তখন খুশির বাবা বলল, না হুজুর, আপনাকে যেতেই হবে, আমাদের পরিবারের সবার সামনেই বলতে হবে আসলে ঘটনাটা কি। তখন হুজুর বলল, ঠিক আছে, তাই হবে, আপনি বাড়িতে যান, আমি আজ সন্ধ্যায় যাব আপনাদের বাড়িতে। আমি দিনের বেলা খোঁজ নিয়ে দেখি ঘটনাটা কি আসলে। হুজুরের কথায় খুশির বাবা চলে গেল বাড়িতে। বাড়িতে যাবার পর সবাইকে খুলে বলল সবকিছু। সব শুনে সবাই অপেক্ষা করতে লাগলো কখন হুজুর আসবেন। এদিকে খুশি ওর বাবাকে বলল, আচ্ছা বাবা, তোমাদের কি মনে হয় এসব সুফিয়ান করেছে নাকি অন্য কেউ হতে পারে? খুশির কথার জবাবে ওর বাবা বলল, সত্যি বলতে আমি সুফিয়ানকে সন্দেহ করি, কিন্তু বাবা, সুফিয়ান আমার সাথে থাকা অবস্থায় অনেকে মারা গিয়েছিল, তাহলে সুফিয়ান কিভাবে মারতে পারে বলো? তখন খুশির বাবা বলল, এমনও তো হতে পারে সুফিয়ান ওর বন্ধুদের দিয়ে এসব করিয়েছে। বাবার এমন কথায় খুশি চিন্তিত হয়ে বলল, এই বিষয়ে তো জানি না, তবে আমার মনে হয় এসবের মধ্যে সুফিয়ান জড়িত নয়। সুফিয়ান এসব করলে ও হুজুরের ঠিকানাটা দিয়ে হুজুরকে আসতে কেন বলবে? তখন খুশির বাবা চিন্তিত হয়ে বলল, হ্যাঁ তাও তো ঠিক। আচ্ছা, এসব নিয়ে চিন্তা করিস না, হুজুর তো বলল সন্ধ্যায় আসবে, হুজুর আসলে সব জানা যাবে। বাবার কথায় খুশি রাজি হয়ে ঘরে চলে গেল। এদিকে কথা মতো সেদিন সন্ধ্যাবেলা হুজুর আসলো খুশিদের বাড়িতে। হুজুর আসায় সেই পরিবারের মানে খুশির চাচা চাচি যারা বেঁচে আছে সবাই আসলেন হুজুরের কাছে। সবাই আসে হুজুর বলল, আমি জানি আমার জন্য সবাই অপেক্ষা করছেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই পরিবারের এত সদস্যকে কে হত্যা করতে পারে? তখন খুশির মেজ চাচা বলল, এসব সুফিয়ান জিনই করেছে। সুফিয়ান আমার স্ত্রী আর সন্তানকে হত্যা করেছে। হুজুর, আপনার মনে আছে আপনি সুফিয়ানের বাবা আর রানী বিলকিসের বিষয়ে সবকিছু বলেছিলেন? এই হলো সেই সুফিয়ান। ও ওর মা বাবার হত্যার প্রতিশোধ নিতে এই পরিবারের উপর লেগেছে। আমি শিওর এটা সুফিয়ান জিনেরই কাজ। খুশির মেজ চাচার কথায় হুজুর বলল, নিজের দোষ অন্য কারো কাঁধে চাপিয়ে দিতে কি ভালো লাগে? নিজের দোষ? হুজুর, আপনি কার কথা বলছেন? খুশির বাবার কথায় এবার হুজুর বলল, আপনার ছোট ভাই খুশির মেজ চাচাকে বলছি। আপনার পরিবারের সবাইকে হত্যা করেছে কে জানেন? ওর নাম শাহানুর। শাহানুর একটা মহিলা জিন। ও ভয়ঙ্কর রূপে চলে গেলে ওকে সবাই ডাইনি বলে। সেই ডাইনি এই পরিবারের সবাইকে হত্যা করেছে।
এর পেছনে খুশির মেজ চাচা দায়ী। ওর জন্যই এই ডাইনি আপনাদের পরিবারের অভিশাপ নিয়ে এসেছে। হুজুরের এমন কথায় সেখানে থাকা সবাই খুশির মেজ চাচার দিকে তাকিয়ে বলে, হুজুর এসব কি বলছে রে, কি করেছিস তুই? তখন খুশির মেজ চাচা বলে, আমি কিছু জানি না, আমি কিছু করিনি। হ্যাঁ, আমি কিছুই জানি না। তখন খুশির বাবা হুজুরকে বলল, হুজুর ও তো কিছু বলছে না, আপনি দয়া করে বলুন তো ঘটনাটা কি আসলে। খুশির বাবার কথায় হুজুর বলতে শুরু করল, ঘটনাটা 1 থেকে 1.5 মাস আগের হবে। সুফিয়ান জিন আর খুশিকে ওর বাবা যখন রাগ করে বাড়ি থেকে বের করে দেয়, তখন খুশি আর সুফিয়ান জঙ্গলের একটা বাড়িতে থাকতে শুরু করে। আর এদিকে তখন ঘটে একটা অবাক করার মতো ঘটনা। এই যে আপনাদের বাড়ির পাশে যে পুরনো রাজবাড়িটা আছে, এই রাজবাড়ির একটা জায়গায় মাটির নিচে একটা পাত্রের ভেতরে বন্দি করে রাখা ছিল এই শাহানুর ডাইনি। এই ডাইনিকে আজ থেকে 100 বছর আগে আপনার পূর্বপুরুষ যে রাজা ছিল, সেই রাজাই বন্দি করেছিল একজন তান্ত্রিকের মাধ্যমে। এই শাহানুর ডাইনি অনেক ভয়ঙ্কর ছিল। সেই সময় অসহায় মানুষদের ধরে মেরে তাদের রক্ত খেত সে। সেই সময় রাজা সাহেব একজন তান্ত্রিককে দিয়ে এই শাহানুর ডাইনিকে একটা পাত্রের ভেতরে বন্দি করে আর রাজপ্রাসাদের একটা জায়গায় পুঁতে রাখে। আজ 100 বছর পর সেই ডাইনির অনুগত জিনেরা এই খুশির মেজ চাচাকে স্বপ্নে এসে লোভ দেখায়। সেই জিনেরা 1 দিন না, 2 দিনও না, পরপর 3 রাত একই স্বপ্ন দেখায়। খুশির মেজ চাচাকে সেই জিনেরা বলে, রাজপ্রাসাদে ওই জায়গায় মাটি খুললে একটা পাত্র পাওয়া যাবে। সেই পাত্রের ভেতরে অনেক বছর আগে রাজা সাহেব ধন সম্পদ লুকিয়ে রেখেছে। এরকম স্বপ্ন পরপর 3 রাত দেখার পর খুশির মেজ চাচা আর ওর চাচি 1 রাতে লুকিয়ে সেই পুরনো রাজবাড়িতে যায়। সেখানে গিয়ে মাটি খুঁড়ে সেই পাত্রটা দেখতে পায়। সেই পাত্রটা পাওয়ার পর ওরা খুশি মনে সেটা ভেঙে ফেলে, কিন্তু সেখানে কোনো ধন সম্পদ পায় না। আসলে সেখানে কোনো ধন সম্পদ ছিলই না, ওখানে বন্দি ছিল শাহানুর ডাইনি। এই ডাইনির জিনেরা খুশির চাচা আর চাচিকে বোকা বানিয়েছে। তখন তারা যখন জানতে পারে যে তারা বোকা হয়েছে, তারপর তারা কিছু না পেয়ে বাড়িতে চলে আসে। এরপর থেকে শুরু হয় শাহানুর ডাইনির খেলা। ডাইনি মুক্ত হয়ে ওর শক্তি বাড়াতে আপনাদের এই পরিবারের একজনকে হত্যা করে, তার রক্ত চুষে খায়। কারণ অনেক বছর পর ডাইনি মুক্ত হয়েছে, ওর শক্তি বাড়াতে মানুষের তাজা রক্তের প্রয়োজন। তাই তো ডাইনি এক এক করে এই পরিবারের অনেককে হত্যা করেছে আর রক্ত চুষে খেয়েছে। হুজুরের মুখে এসব শুনে সবে হা করে দাঁড়িয়ে রইল, সবাই যেন পাথর হয়ে গেছে। সবার এমন অবস্থা দেখে হুজুর বলল, জানি কথাগুলো কারো বিশ্বাসী হবে না, কিন্তু এটাই সত্যি। তখন খুশির বাবা খুশির মেজ চাচাকে বলল, হুজুর এসব কি বলছে? এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুই কাউকে কিছু বলিসনি? তখন খুশির মেজ চাচা বলল, আমি কিছু করিনি, এসব মিথ্যে কথা। ওর কথায় হুজুর বলল, আমি কোনো মিথ্যে বলছি না, সবই সত্যি। তুমি বাঁচতে চাও তো সব সত্যিটা বলে দাও, নইলে পরিবারে যে কয়েকজন বেঁচে আছো কেউ বাঁচতে পারবে না, সবাইকেই হত্যা করবে সেই ডাইনিটা। হুজুরের কথায় খুশির চাচার তো মাথায় হাত। তিনি কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি এসব করেছি, আমার ভুলের কারণে সবার প্রাণ চলে গেল। আমি লোভে পড়ে সেই ডাইনির ফাঁদে পা দিয়েছিলাম। আমার কারণে ডাইনি মুক্ত হয়ে এসব করছে, আমার কারণেই। খুশির মেজ চাচার কথায় খুশির বাবা বলল, তাহলে এটাই ঘটনা? তোর এত লোভ, তোর লোভের কারণে আজ আমাদের বংশের এই বাচ্চাটা মারা গেল। তোর কারণে এখন ডাইনি আমাদের পেছনে পড়ে আছে। আমরা মিছে মিছে এতদিন সুফিয়ান জিনকে সন্দেহ করেছি। খুশির বাবার কথায় খুশির ছোট চাচা মেজ চাচাকে বলল, ছি বড় ভাই, তুমি এতটা লোভী? তুমি কি জানো না জিনপুরীরা কখনো ওসব দেয় না, ওগুলো দেখিয়ে ক্ষতি করে। তোমার জন্য আমার সন্তানকে হারিয়েছি, তুমি এরকম ভুল করেও এতদিন চুপ করেছিলে। এভাবে সবাই খুশির মেজ চাচাকে কথা শোনালেন। এদিকে তখন খুশির বাবা হুজুরকে বলল, হুজুর, এখন আমরা কি করতে পারি? আমাদেরকে কি কোনো কিছু করার আছে? ওনার কথায় হুজুর বলল, আপনাদের অবস্থা খারাপ, শুধু আপনাদের নয়, আপনাদের সাথে এই গ্রামের অবস্থা খারাপ হয়ে যাবে। শাহানুর ডাইনি আগে আপনাদের বংশের সবাইকে শেষ করবে, কারণ আপনারা ওই রাজার বংশধর।
যে রাজা ডাইনিকে 100 বছর আগে বন্দী করেছে। দীর্ঘ 100 বছর পর ডাইনি মুক্ত হয়েছে, তাহলে ভাবুন কতটা রেগে আছে। হুজুরের কথায় সবাই অনেক অনুরোধ করতে লাগলো হুজুরকে। সবাই হুজুরকে বলতে লাগলো, হুজুর আমাদের বাঁচান, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। সবার অনুরোধে হুজুর বলল, আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই ঘরের লাইট অফ করে আমার পিছনে এসে দাঁড়ান, আমি দেখি ডাইনিকে হাজির করতে পারি কিনা। হুজুরের কথায় সেটাই করা হলো। ঘরের লাইট অফ করে হুজুরের পেছনে আসতেই হুজুর ডাইনিকে হাজির করার চেষ্টা করতে লাগলো, কিন্তু ডাইনি তো আর হাজির হয় না। ডাইনি হাজির না হওয়ায় হুজুর বলল, আমি বুঝতে পারছি, এখানে অন্যভাবে রুকিয়া করতে হবে ডাইনিকে হাজির করার জন্য। আমি আজকে চলে যাচ্ছি, আমি আগামীকাল আবার আসব। আপনারা আজকে রাতটা সাবধানে থাকবেন, রাতে কেউ বাইরে বের হবেন না, যাই কিছু হোক। কথাটা বলে হুজুর চলে গেল। হুজুর চলে যাওয়ার পর খুশির চাচা চাচিরা যে যার বাড়িতে চলে গেল। ওরা সবাই চলে যাওয়ার পর খুশি সেখানে থেকে তার ঘরে গেল। খুশি ঘরে গিয়ে দেখল সুফিয়ান বসে আছে। সুফিয়ানকে দেখে খুশি ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করো, আমি আর আমার পরিবার তোমার কাছে মাপ চাচ্ছি। মিছে মিছে তোমাকে সন্দেহ করছি, এমনটা আর হবে না। কিন্তু সুফিয়ান, আমি একটা কথা ভাবছি, হুজুর আমাদের যা যা বলল ডাইনির বিষয়ে, এসব তো তুমি জানো বা জানতে, তাহলে এসব আমাকে বলনি কেন? খুশির কথার জবাবে সুফিয়ান বলল, হ্যাঁ আমি সবই জানতাম, কিন্তু তোমাকে বলিনি কারণ সেই ডাইনি আমাকে বলেছে আমি যদি নিজে ওর বিষয়ে তোমাদের বলি তাহলে ও আমার না হয় তোমার ক্ষতি করবে। আমি কিছু বললে ডাইনি যেভাবেই হোক তোমাকে মেরে ফেলত। আমি তোমাকে বাঁচাতেই চুপ ছিলাম। সুফিয়ানের কথায় খুশি বলল, সরি সুফিয়ান, তুমি আমাদের ভালোর জন্য চুপ ছিলে, আর আমরাই তোমাকে ভুল বুঝেছিলাম। সুফিয়ান, সেই ডাইনিকে তো হুজুর হাজির করতে পারল না, এখন কি হবে? ডাইনিকে আমাদের পরিবারের সবাইকে শেষ করে দেবে? খুশির কথার জবাবে সুফিয়ান বলল, না, আমি থাকতে তোমাদের পরিবারের আর কারো কোনো ক্ষতি হতে দেব না। তোমরা কোনো চিন্তা করবে না, কালকে হুজুর যেভাবেই হোক ডাইনিকে হাজির করবে। উনি হাজির করে আগে কথা বলুক, তারপর দেখব কি করা যায়। হুজুর তোমাদের বাড়িতে এসে ডাইনির বিষয়ে খুলে বলেছে, এটা কিন্তু ডাইনি জেনে গেছে। এখন তোমাদের সাবধানে থাকতে হবে। তুমি সবাইকে বলে দাও আজ রাতে যাই হোক কেউ যেন বাইরে বের না হয়। সুফিয়ানের কথা মতো খুশি সেটাই করল। সবাইকে বলে দিল আজ রাতে যেন বাইরে বের না হয়। সবাইকে বলে রাতের খাবার শেষে খুশি ঘরে আসলো। সুফিয়ান তখনও খুশির সাথেই ছিল। খাবার খেয়ে খুশি ঘরে এসে সুফিয়ানের সাথে গল্প করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ল। খুশি ঘুমানোর বেশ কিছুক্ষণ পর সুফিয়ান খুশিকে ডাক দিল আর বলল, খুশি, লাইট হাতে তাড়াতাড়ি পুকুর পাড়ে যাও আর চিৎকার করে সবাইকে ডাকো, তোমার মেজ চাচা বিপদে, যাও। কথাটা বলে সুফিয়ান বাইরে গেল। এদিকে খুশি লাইট হাতে বাইরে বের হয়ে পুকুর পাড়ে যেতেই দেখল ওর চাচা মরে পড়ে আছে মাটিতে, আর ওনার উপরে শুয়ে রক্ত চুষে খাচ্ছে একটা ভয়ঙ্কর বৃদ্ধা মহিলা। এটাই মনে হয় সেই ডাইনিটা। খুশি ডাইনিকে দেখে এক চিৎকার দিল। খুশি চিৎকার শুনে সেই ডাইনি রেগে খুশির দিকে এগিয়ে আসতে লাগলো। এদিকে তখনই খুশিকে ধরে সেখান থেকে সরিয়ে নিল সুফিয়ান। সুফিয়ান খুশিকে সরিয়ে নেয় ডাইনি রেগে সুফিয়ানের দিকে তাকালো। ওদিকে সুফিয়ানও রেগে ডাইনির দিকে তাকালো। দুজন দুজনের দিকে তাকিয়ে যুদ্ধ করবে এমন সময় বাড়ির লোকগুলো দৌড়ে বাইরে আসলো। সবাই বাইরে আসায় ডাইনি চলে গেল সেখান থেকে। ডাইনি চলে যাওয়ায় খুশি দৌড়ে গেল তার মেজ চাচার লাশের কাছে আর কান্না করতে লাগলো। খুশির কান্না দেখে সবাই সেখানে আসলো, আর লাশটা দেখে তারাও কান্না করতে লাগলো। শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। খুশির মেজ চাচার পরিবারের সবাই শেষ হয়ে গেল। পুকুর পাড়ে লাশ পড়ে আছে। এই দেখে সবাই ধরাধরি করে লাশটা বাড়িতে নিয়ে গেল। এক পরিবারের এত মানুষ মারা গেলে সেই পরিবারের কি অবস্থা হয় একবার ভাবুন। সবাই লাশটাকে জড়িয়ে কান্না করতে লাগলো। এভাবে কান্নার মধ্যে দিয়ে রাতটা পার হয়ে গেল। রাত পেরিয়ে সকাল হওয়ায় গ্রামের অনেকেই দেখতে এসেছে। সবাই দেখতে এসে একটা কথাই জিজ্ঞেস করল, এ মারা গেল কিভাবে? এ তো সবার কথার কোনো উত্তর দিল না খুশির বাবা। খুশির বাবা শুধু বলল,
এমনি মারা গেছে। যাই হোক, সবাই দেখার পর লাশটাকে গোসল করিয়ে জানাজা পরিয়ে মাটি দেওয়া হয়। মাটি দেওয়ার শেষে পরিবারের সবাই একসাথে বসে একে অপরকে বলতে থাকে, একটা ভুলের জন্য আমাদের পরিবারটা শেষ হতে চলেছে। মেজো ভাই লোভে পড়ে সেই ডাইনিকে মুক্ত করেছে, এখন সেই ডাইনি তাকেই শেষ করে দিল। হুজুর তো বলেছিল আজ আসবে, হুজুরকে আরেকবার খবর দেওয়া দরকার ছিল না? আজকে যেভাবেই হোক হুজুর যেন ডাইনির একটা ব্যবস্থা করে। সবার কথা মতো সেটাই করা হলো। হুজুরকে খবর দেয়া হলো। হুজুরকে খবর দেয়ায় সেদিন বিকেলে হুজুর আসলো খুশিদের বাড়িতে। হুজুর এসে বলল, আপনারা সবাই আসুন, আমি ডাইনিকে হাজির করিয়ে কথা বলি। হুজুরের কথায় সেখানে জড়ো হলেন সবাই। এদিকে তখন হুজুর ওনার সামনে একটা জায়গায় পানি পরিয়ে ছিটাতে লাগলো, আর কি জানি পড়তে লাগলো। এর ঠিক কিছুক্ষণ পর সবাই অনুভব করলো ঘরটা কেঁপে কেঁপে উঠল। ঘরটা কেঁপে ওঠার সাথে সাথে হুজুরের সামনে এসে সশরীরে এসে উপস্থিত হলো সেই ডাইনিটা। ডাইনি সেখানে আসায় সবাই অনেক ভয় পেয়ে যান, কারণ এর আগে খুশি ছাড়া কেউই ডাইনিটাকে সরাসরি দেখেনি। ডাইনির এই ভয়ঙ্কর রূপ দেখে সবাই ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কেউ কেউ কাপড় দিয়ে চোখ ঢেকে ফেলে। এদিকে ডাইনি উপস্থিত হয়ে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলে, হুজুর, তোর এত বড় সাহস হয় কিভাবে আমাকে ডাকার? তুই কালকেও আমাকে হাজির করতে চেয়েছিলি, আমি হাজির হইনি। তুই কি আমার বিষয়ে জানিস না? তুই আমার আর এই পরিবারের মাঝে আসবি না, চলে যা এখান থেকে। ডাইনির এমন কথায় হুজুর বলল, শাহানুর ডাইনি, আমি যেমন তোমাকে ভালোভাবে চিনি, তোমার ক্ষমতা সম্পর্কে জানি, তুমিও নিশ্চয়ই আমার বিষয়ে জানো। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, এখান থেকে চলে যাও, পালিয়ে যাও এই পরিবার থেকে, দূরে কোথাও যাও। হুজুরের কথা শুনে ডাইনি আবারও হাসি দিয়ে বলল, হুজুর, আমি প্রতিশোধ নিতে এসেছি, চলে যেতে নয়। আমি এই পরিবারের একটাকেও ছাড়ব না। এদের পূর্বপুরুষ আমাকে বন্দি করে রেখেছে 100টা বছর, আমি কি এর প্রতিশোধ নেব না? তখন হুজুর বলল, ডাইনি, তুমি ভুলে যেও না, এই পরিবারের একজন তোমাকে মুক্ত করেছে। ও যদি তোমাকে মুক্ত না করত, তাহলে তুমি সেই পাত্রের ভেতরে বন্দি থাকতে আরো বহু বছর। যে তোমাকে মুক্ত করলো, তুমি তাকেই শেষ করে দিলে। হুজুরের কথা শুনে ডাইনি বলল, আমাকে বন্দি করা না হলে মুক্ত করত কিভাবে? আমাকে তো এদের পূর্বপুরুষেরাই বন্দি করেছে। তাই আমি প্রতিজ্ঞা করেছি, কখনো মুক্ত হলে এই পরিবারের কাউকেই ছাড়ব না, সবগুলোকে শেষ করে দেব। ডাইনির কথায় হুজুর বলল, তাহলে তুই এখান থেকে যাবি না? না, যাব না। দেখ হুজুর, বেশি বাড়াবাড়ি করবি না, আমি এখান থেকে যাব না, তুই যা এখান থেকে। তখন হুজুর বলল, তোকে পালানোর একটা সুযোগ দিয়েছিলাম, তুই পালালি না, এখন তাহলে আমার যা করার আমি তাই করব। এই বলে হুজুর চোখ বন্ধ করে কি কি জানি পড়া শুরু করলো। তখন ডাইনি বলল, হুজুর চুপ কর, আমি জানি তোর সাথে একজন শক্তিশালী জিন আছে যে আমার সাথে যুদ্ধ করবে। তুই হয়তো সেই জিনটাকেই ডাকছিস আমার সাথে যুদ্ধ করতে। হুজুর, আমার সাথে যুদ্ধ করার আগে নিজের আদরের নাতির কথাটা একটু ভাব। আহা, বাচ্চাটা কত সুন্দর, এখন তোর বাড়ির বাইরে একটা গাছের নিচে বসে খেলা করছে। আহা, এত সুন্দর বাচ্চাটাকে কিভাবে ক্ষতি করি? ডাইনির কথায় হুজুর বুঝতে পারে ডাইনির অনুগত জিনেরা নিশ্চয়ই এখন হুজুরের বাড়িতে আছে, ওরা বাচ্চাটার কাছেই আছে। হুজুর এটাও বুঝতে পারে যে এখন ডাইনিকে কিছু করলে ডাইনির জিনেরা বাচ্চাটাকে তুলে নিয়ে যাবে আর হত্যা করবে। নিজের বিপদ বুঝতে পেরে হুজুর বলল, তুই বেশি বাড়াবাড়ি করছিস, আমার নাতির কিছু হলে আমি তোকে সহ তোর অনুগত যত জিন পড়ি আছে সবাইকে মারব। এবারের মতো বেঁচে গেলি, যা চলে যা। হুজুরের কথায় ডাইনি একটা হাসি দিয়ে বলল, এরপর আমার পিছে লাগতে আসবি না। কথাটা বলে আবার ঘরটা ঝাঁকি দিয়ে চলে গেল ডাইনি। ডাইনি চলে যাবার পর হুজুর মন খারাপ করে বলল, আপনারা তো শুনলেন ডাইনি কি বলল। আজকে আমার নাতির জন্য ডাইনি বেঁচে গেল। আমি ডাইনিকে যেতে দিয়েছি, নইলে ওর জিনেরা আমার নাতিকে মেরে ফেলত। তবে আপনারা চিন্তা করবেন না, আমি যেভাবেই হোক ডাইনিটাকে শেষ করে দেব। কথাটা বলে হুজুর উঠে বাড়িতে চলে গেল। এদিকে হুজুর চলে যাওয়ায় সবার মাঝে ভয় আর আতঙ্ক বেড়ে গেল। সবাই ভয়ে ভয়ে অপেক্ষা করতে লাগলো হুজুরের জন্য, কিন্তু রাত হয়ে গেলেও হুজুর আসে না।
এদিকে হুজুর না আসায় খুশির কাছে সুফিয়ান জিন আসে। সুফিয়ান এসে খুশিকে বলে, খুশি, তোমার চাচা চাচি সহ যারা আছে সবাইকে বলো আজ রাতে তোমাদের ঘরে এসে ঘুমাতে। সবাই মিলে একসাথে থাকতে হবে। যদি সবাই একসাথে না থাকো তাহলে ডাইনি যেভাবেই হোক কাউকে না কাউকে বাইরে নিয়ে যাবে আর মেরে ফেলবে। সুফিয়ানের কথা খুশি সবাইকে বলল। খুশির কথায় ভয়ে সবাই খুশিদের ঘরে আসলো। সবাই ঘরে আসায় লাইট জ্বালিয়ে দিয়ে বসে রইল সবাই। বিকেলে হুজুর বাড়িতে যাবার সময় কিছু বলে যায়নি কখন আসবে। হুজুরের অপেক্ষায় সবাই বসে থাকে। এভাবে কেটে যায় অনেকটা সময়। ঘড়িতে তখন রাত 12টা। হঠাৎ সবাই শুনতে পায় ঘরের বাইরে কেউ ধপাস ধপাস করে হাঁটছে আর ভয়ঙ্কর আওয়াজ করছে। এরকম আওয়াজ শুনে সবাই একজন আরেকজনের গা ঘেঁষে বসল। তখন শুরু হলো এক ভয়ানক কাণ্ড। মনে হচ্ছে ঘরটা ধরে কেউ ঝাঁকি দিচ্ছে। এর ঠিক কিছুক্ষণ পর শুরু হয় ঝড়ো বাতাস। সবাই বুঝতে পারে বাইরে প্রচণ্ড জোরে ঝড়ে বাতাস বইছে। এমন জোরে ঝড় হচ্ছে মনে হচ্ছে ঘরটা উড়ে যাবে। এমন সময় হঠাৎ করে বাতাসে দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ার সাথে সাথে সেখানে হেঁটে হেঁটে চলে আসলো ডাইনি। ডাইনি এসে ভয়ানকভাবে সবার দিকে তাকিয়ে হা হা করে বিকট শব্দে হাসতে হাসতে বলল, কি ভেবেছিলি আমার হাত থেকে বেঁচে যাবি না? তোরা কেউই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি তোদের কাউকে ছাড়ব না। এখনই তোদের সবাইকে মেরে ফেলব। সেই ডাইনির এমন কথায় সবাই একে অপরকে জড়িয়ে ধরে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমাদের ছেড়ে দিন, আমরা তো কিছু করিনি, আমাদের মারবেন না। তখন ডাইনি হাসতে হাসতে বলল, আমি প্রতিজ্ঞা করেছি তোদের বংশের কাউকে বাঁচিয়ে রাখবো না। এছাড়াও আমার মানুষের রক্ত খেলে শক্তি বাড়ে। আমি ফিরে পাই আমার হারানো শক্তি। এই বলে ডাইনি খুশি আর ওর পরিবারের দিকে এগিয়ে আসতে যাবে এমন সময় সেখানে আসলো সুফিয়ান জিন। সুফিয়ান এসে সামনে দাঁড়ানোর ফলে সেই ডাইনি বলল, মানুষের গোলাম, সামনে থেকে সরে যা। তুই জিন নামের কলঙ্ক। তুই জিন হয়ে বিয়ে করেছিস একজন মানুষকে। আমার সামনে থেকে সরে যা, নইলে তোকে ছাড়বো না। এদের সাথে তোকেও মেরে ফেলবো। ডাইনির কথায় সুফিয়ান বলল, মরার ভয় আমি পাই না শাহানুর। আমি খুশিকে বিয়ে করেছি। খুশি আমার বউ। খুশির পরিবারই আমার পরিবার। আমি বেঁচে থাকতে আমার পরিবারকে তুই কিছুই করতে পারবি না। সুফিয়ানের এমন কথায় ডাইনি রেগে সুফিয়ানের দিকে এগিয়ে আসতে থাকলো আর সুফিয়ানকে ধরে ফেলল। এদিকে সুফিয়ান ও ডাইনিকে ধরল। শুরু হলো দুজনের মধ্যে যুদ্ধ। ওদের মধ্যে যুদ্ধের সময় কিছুক্ষণের মধ্যে সুফিয়ান দুর্বল হয়ে পড়ল, কারণ সুফিয়ানের থেকে ডাইনি বেশি শক্তিশালী ছিল। সুফিয়ান দুর্বল হয়ে পড়ায় ডাইনি সুফিয়ানকে হত্যা করতে যাবে এমন একটা সময় সেখানে আসলেন হুজুর। হুজুর একা আসেননি, হুজুরের সাথে থাকা শক্তিশালী জিনটাও এসেছেন। হুজুরের সাথে থাকা জিন এসে ডাইনির উপর ঝাঁপিয়ে পড়ল আর ডাইনিকে আঘাত করতে লাগল। সেই জিনের আঘাতে ডাইনি যখন বুঝতে পারল ওর অবস্থা খারাপ, তখন ডাইনি তার অনুগত 5 জন জিনকে ডাকল। ডাইনির ডাকে সেখানে আসলো 5 জন পিশাচ জিন। ওরা এসে হুজুরের সাথে আসা জিনের সাথে যুদ্ধ করতে লাগলো। এদিকে তখন সুফিয়ান জিন তার 2 জন বন্ধু জিনকে স্মরণ করল। সুফিয়ানের স্মরণে ওর 2 জন বন্ধু জিন আসায় সবাই মিলে ডাইনির ডাকা পিশাচ জিনগুলোর সাথে যুদ্ধ করতে লাগলো। সবাই যুদ্ধ করছে এমন সময় ডাইনি খুশি আর খুশির পরিবারের দিকে এগিয়ে আসতে লাগলো। আর তখনই সামনে চলে আসলো সুফিয়ান। সুফিয়ান সামনে দাঁড়িয়ে বলল, বলছি না আমার পরিবারের আমি কোনো ক্ষতি হতে দেব না। সুফিয়ানের এমন কথায় ডাইনি সুফিয়ানকে ধরে এমন জোরে আঘাত করল যে সুফিয়ান সেখানেই বেহুশ হয়ে পড়ে গেল। ওদিকে ততক্ষণে সুফিয়ানের বন্ধু আর হুজুরের সাথে থাকা জিন, এরা 3 জন মিলে ডাইনির অনুগত 5 জন পিশাচ জিনকে মেরে ফেলল। ওদের মারার পর সবাই ডাইনির দিকে রেগে তাকিয়ে রইল। তখন ডাইনি বুঝতে পারল তার অবস্থা খারাপ। এই ভেবে ডাইনি সেখান থেকে পালাতে গেল। সুফিয়ানের বন্ধু জিন ও হুজুরের সাথে আসা জিন সবাই ডাইনিকে ধরে সেখানেই মেরে ফেলল। ডাইনিকে মারার পর সুফিয়ানের বন্ধু জিন সুফিয়ানকে নিয়ে সেখান থেকে বাতাসে মিশে যায়। এদিকে তখন খুশি চিৎকার করে কাঁদতে থাকে, সুফিয়ানের কি হলো? ওকে ওর বন্ধুরা কোথায় নিয়ে গেল?
খুশির চিৎকারে হুজুর বলল, চিৎকার করো না মা, কেঁদো না। সুফিয়ানের বন্ধুরা সুফিয়ানকে ওদের রাজ্যে ওদের হেকিমের কাছে নিয়ে গেছে। সুফিয়ানকে দেখে অনেক অসুস্থ মনে হলো। ও বাঁচবে নাকি মরবে বলা যায় না। আল্লাহর কাছে সাহায্য চাও। এই বলে হুজুর সবার উদ্দেশ্য করে বললেন, আল্লাহর রহমতে জয় আমাদেরই হয়েছে। ডাইনি মারা গেছে। এখন থেকে আল্লাহর রহমতে আপনাদের পরিবারে আর কোনো জিনপরি ঘটিত সমস্যা হবে না। এখন থেকে আর ডাইনির ভয়ও করতে হবে না। আমার কাজ শেষ, আমি এখন আসি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। এই বলে চলে গেলেন হুজুর। এদিকে খুশির কান্না যেন থামছেই না। খুশির কান্না দেখে তার বাবা বলল, দেখলে দেখলে তো সবাই, আমরা যাকে হত্যাকারী জিন ভেবেছি, যাকে আমরা দেখতে পারি না, যাকে আমরা বন্দি পর্যন্ত করেছি, আজ সেই আমাদের সবাইকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল। নিজের জীবনের চিন্তা না করে ডাইনির সামনে এসে দাঁড়ালো। আমরাই ভুল ছিলাম যে সুফিয়ানকে চিনতে পারিনি। খুশির বাবার কথায় খুশির ছোট চাচাও ও বাকি সবাই বলতে লাগলো, ঠিকই বলেছেন, আমরা সুফিয়ানকে শুধু শুধু ভুলে বুঝেছিলাম। ওর ভালো কাজ, ওর উপকার কখন আমাদের চোখেই পড়েনি। আজ এতদিন পর সুফিয়ানের জন্য মায়া হচ্ছে। কিন্তু দেখো, সেই সুফিয়ানই কাছে নেই। ও যে বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও জানি না। তবে আল্লাহর কাছে দোয়া করি সুফিয়ান যেন বেঁচে থাকে, সুস্থ থাকে। কথাটা বলে সবাই চলে গেল। সবাই চলে যাবার পর খুশি ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। খুশির মা বাবা যেন কোনোভাবেই খুশিকে শান্ত করতে পারছে না। তবুও মা বাবা হিসেবে খুশিকে সান্ত্বনা দিয়ে খুশিকে ওর ঘরে শুইয়ে দিয়ে খুশির মা বাবা ওদের ঘরে চলে গেল। সবাই যে যার ঘরে গিয়ে ঘুমিয়েছে, কিন্তু খুশির চোখে ঘুম নেই। খুশি না ঘুমিয়ে জেগে আছে। তখন মধ্যরাত। হঠাৎ করে খুশির কাছে একজন জিন আসে। খুশি সেই জিনটাকে চিনতে পারে এটা সুফিয়ানের বন্ধু জিন। বন্ধু জিনকে দেখে খুশি জিজ্ঞাসা করে, সুফিয়ান কোথায়, কেমন আছে? তখন সুফিয়ানের বন্ধু বলে, আমার সাথে আপনাকে যেতে হবে, আমার সাথে গেলেই দেখতে পারবেন। এই বলে জিনটা খুশির কপালে হাত রাখল। আর তখনই খুশি বেহুশ হয়ে গেল। খুশির যখন হুশ আসলো তখন খুশি দেখল যে ও জিন রাজ্যে। নিজেকে জিন রাজ্যে দেখে খুশি পাশে তাকিয়ে দেখল একজন জিন দাঁড়িয়ে আছে। সেই জিনটাকে দেখে খুশি বলল, সুফিয়ান কোথায়, আমার সুফিয়ান কোথায়? তখন জিনটা হাত দিয়ে ইশারা করে একটা ঘর দেখিয়ে দিল। সেই ঘরটা দেখিয়ে দেয় খুশি এক দৌড়ে গেল সেখানে। সেই ঘরের ভেতরে গিয়ে খুশি দেখল সুফিয়ান শুয়ে আছে। সুফিয়ানকে দেখে খুশি এক দৌড়ে ওর কাছে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ওদিকে সুফিয়ানও কান্না করতে করতে বলল, কান্না করো না, আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। আমার চিকিৎসা চলছে, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হব। সুফিয়ানের কথায় খুশি বলল, তোমার জন্য অনেক চিন্তা হচ্ছিল, আল্লাহর কাছে শুকরিয়া তুমি বেঁচে আছো। তখন সুফিয়ান খুশির কপালে হাত বুলিয়ে দিয়ে বলল, কেঁদো না, এবার থামো। আমি তোমাকে আমার কাছে নিয়ে আসলাম, তুমি আমার কাছে 2-1 দিন থাকো, তারপর আমি তোমাকে বাড়িতে রেখে আসব। সুফিয়ানের কথায় খুশি রাজি হলো। আর সেখানে সুফিয়ানের সাথে 2 দিন থাকলো। সেখানে 2 দিন থাকার পর সুফিয়ান খুশিকে নিয়ে খুশিদের বাড়িতে চলে আসলো। 2 দিন পর আসায় খুশির মা বাবা খুশিকে বলল, মা খুশি, কোথায় গিয়েছিলি? তোর জন্য অনেক চিন্তা হচ্ছিল, হঠাৎ করে কোথায় যে গেলি, আজ 2 দিন ধরে তোর কোনো খোঁজই পাচ্ছিলাম না। তখন খুশি বলল, আমি সুফিয়ানের কাছে গিয়েছিলাম। কথাটা বলে সবকিছু ওর মা বাবাকে খুলে বলল। সব শুনে খুশির বাবা সুফিয়ানকে বলল, আল্লাহর কাছে শুকরিয়া, তুমি সুস্থ হয়ে ফিরেছ। সুফিয়ান বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমরা সব সময় তোমাকে ভুল বুঝেছি। তুমি আমার মেয়েকে বিয়ে করেছ, আমরা এতদিন মানিনি, কিন্তু এখন মেনে নিলাম। কিন্তু তোমার কাছে একটাই অনুরোধ আমার, মেয়েটাকে আমাদের কাছ থেকে কেড়ে নিও না। মানে তুমি ওকে একেবারের জন্য জিন রাজ্যে নিয়ে যেও না। যদিও জিন রাজ্যে নিয়ে যাও, তাও 1 দিন পর আবার রেখে যেও। আমার মেয়ে আমাদের সাথে থেকে তোমার সাথে সংসার করবে। খুশির বাবার কথায় সুফিয়ান রাজি হয়। আর তখন খুশির মা বলল, আজকে আমি তোমার জন্য রান্না করব, আর সবাই মিলে একসাথে খাবো। এরপর খুশির মা রান্না করেন। রান্না শেষ হলে সবাই মিলে একসাথে বসে আনন্দের সহিত সবাই খাবার খায়।
খুশি আর সুফিয়ান জিনের ভালোবাসার পূর্ণতার মধ্য দিয়ে এই গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।